হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আজকের ক্লাসে। আজ আমরা আলোচনা করব এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 11 খনিজ সম্পদ জীবাশ্ম। এটাকে আমরা অনেক টাইমে অর্গানিক কেমিস্ট্রিও বলে থাকি। চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বাট হ্যাঁ, চ্যাপ্টারটা তুলনামূলক সহজ। এখান থেকে যে সিকিউটা আসে সেটা অ্যান্সার করা খুব একটা সমস্যার হয় না। আচ্ছা, তো আমরা এই চ্যাপ্টারকে দুই ভাগে ভাগ করব। একটা হলো থিওরি রিলেটেড যত পার্ট আছে সেইগুলো, আর আরেকটা হলো বিক্রিয়া রিলেটেড। বিক্রিয়াগুলো কত সহজে কিভাবে তুমি মনে রাখতে পারবা সেটা ইনশাল্লাহ আমি দেখিয়ে দিব। আচ্ছা, তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা থিওরিটা দেখি। থিওরির শুরুতেই আছে যে বিষয়গুলো, চলো একটু ওকে। আচ্ছা, আমি যে এডিশনের বইটা ব্যবহার করছি তাতে কিন্তু সংখ্যা একটু হয়তো তোমার সাথে চেঞ্জ হইতে পারে। তো তোমার কাছে যে বইটা আছে তুমি সেইটা ফলো করবা, কেমন? এখান থেকে দেখো, এই পৃথিবীর বয়স প্রায় 4.54 বিলিয়ন বছর। এটা অনেক টাইম এমসিকিউতে আসে। তোমার কাছে যে বইটা আছে সেখানে সংখ্যা কিছুটা চেঞ্জ হইতে পারে, বাট হ্যাঁ, এই তথ্যটা লাগবে। আচ্ছা, এরপরে দেখো, কয়লার মূল উপাদান কি? কার্বন। এটা মনে রাখতে হবে। পেট্রোলিয়ামের মূল উপাদান কি? পেট্রোলিয়ামের মূল উপাদান হইল হাইড্রোকার্বন। পেট্রোলিয়ামের মূল উপাদান কি? হাইড্রোকার্বন। ওকে, আর হাইড্রোকার্বনটা কি? হাইড্রোকার্বন হলো একটা জৈব যৌগ, অর্থাৎ যে জৈব যৌগে কার্বন এবং হাইড্রোজেন থাকবে। হাইড্রোজেন এবং কার্বন থাকা সকল যৌগ জৈব যৌগ, কেমন? আচ্ছা, এর মধ্যে জৈব যৌগ হইতে গেলে কার্বন আর হাইড্রোজেন থাকলে জৈব যৌগ, দ্যাটস ট্রু, বাট হাইড্রোজেন না থেকেও অনেক টাইমে জৈব যৌগ হইতে পারে, কেমন? তবে কার্বন বাদ দিয়ে কোনো জৈব যৌগ হবে না। কার্বন বাদ দিলে কি হবে না? কোনো জৈব যৌগ হবে না। তার মানে জৈব যৌগে মাস্ট কার্বন থাকতেই হবে, কেমন? আচ্ছা, আমরা যদি পরবর্তী থিওরিতে যাই, চলো দেখি এখানে কি আছে। জীবাশ্ম জ্বালানি কিভাবে তৈরি হয়েছে এইটার একটা বিবরণ এখানে আছে। তো আমরা জীবাশ্ম জ্বালানি বা কেন বলি, তাই না? দেখো, একবার উপরে, বহু প্রাচীনকালে উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় তাকে আমরা কি বলি? জীবাশ্ম বলি, তাই না? তেমনই তো আমরা অনেক প্রাণী এবং উদ্ভিদের যে দেহাবশেষ জীবাশ্ম হিসেবে পাইছি, যেমন ডাইনোসর, তাই না? আচ্ছা, তো আমরা এই যে কয়লা, প্রাকৃতিক গ্যাস, এই যে পেট্রোলিয়াম যে গ্যাসটা, এগুলো আমরা কিন্তু মাটির নিচ থেকেই পাই। দ্যাটস ওয়াই আমরা এগুলোকে কি বলি? জীবাশ্ম জ্বালানি। তাহলে জীবাশ্ম কি? জীবাশ্ম হইল যে বহু বছর ধরে মাটির নিচে চাপা পড়ে উদ্ভিদ, প্রাণী, জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, এগুলো কি হয়? বায়ুর অনুপস্থিতিতে দীর্ঘকাল একটা তাপচাপ রাসায়নিক পরিবর্তনের ফলে পরিবর্তিত হয়। এগুলো পরবর্তীতে কিসে রূপান্তরিত হয়? জীবাশ্ম জ্বালানিতে। তাহলে জীবাশ্ম জ্বালানি কিভাবে তৈরি হইল? বহু বছর আগে পৃথিবীতে যে বড় বড় গাছ ছিল, বন জঙ্গল ছিল, জলাভূমিতে প্রচুর ফাইটোপ্লাঙ্কটন ছিল, জুওপ্লাঙ্কটন ছিল। ফাইটোপ্লাঙ্কটনটা কি? পানিতে বসবাস করে এমন ছোট ছোট উদ্ভিদ, এইটাই কি ফাইটোপ্লাঙ্কটন। বেসিক্যালি শৈবাল, এইটা কথা বুঝছো? আচ্ছা, পানিতে ছোট ছোট যে উদ্ভিদ বসবাস করে তাকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। জুওপ্লাঙ্কটন তাহলে কি? পানিতে বসবাসকারী ক্ষুদ্র প্রাণী। এরা কি? এরা জুওপ্লাঙ্কটন, কেমন? আচ্ছা, তো একটা টাইমে দেখা যায় যে বড় কোনো একটা প্রাকৃতিক বিপর্যয় হয়। এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে কি হয়? ওই যে বড় যে উদ্ভিদ ছিল, যে বড় বড় প্রাণীরা ছিল, তাই না? তারপরে জুওপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, এগুলো মাটির নিচে চাপা পড়ে। দীর্ঘকাল চাপা পড়ার ফলে এদের মধ্যে তাপ, চাপ এবং রাসায়নিক পরিবর্তন দেখা যায়, তাই তো? আচ্ছা, তবে সবসময় খেয়াল রাখবা, এই যে তাপচাপের যে পরিবর্তন, হ্যাঁ, যে রাসায়নিক পরিবর্তন, এইটা বায়ুর অনুপস্থিতিতে হয় কিন্তু, অর্থাৎ এখানে অক্সিজেনের উপস্থিতি থাকে না, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো এগুলোর ফলে ওই যে বড় বড় উদ্ভিদ, প্রাণী এবং জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটনের দেহ
এটা পরিবর্তন হয়ে জীবাশ্ম জ্বালানির সৃষ্টি করে। আচ্ছা, আমাদের এখানে এমসিকিউ হিসেবে যেগুলো মনে রাখতে হবে সেটা কি, যে বড় বড় যে উদ্ভিদটা ছিল এখান থেকে কয়লা হয়, তাহলে কয়লা কি থেকে আসলো, বড় উদ্ভিদটা থেকে আসলো। আবার ফাইটোপ্ল্যাঙ্কটন, জুওপ্ল্যাঙ্কটন, যে মৃত যেই প্রাণী, এইগুলো থেকে আসলো পেট্রোলিয়াম। কেমন, তাহলে কয়লা আসলো বড় উদ্ভিদ থেকে, আর পেট্রোলিয়াম আসলো কি থেকে, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুওপ্ল্যাঙ্কটন এবং মৃত প্রাণীর দেহাবশেষ থেকে। আচ্ছা, তো অনেক টাইমে দেখা যায় কি, যে এই যে পেট্রোলিয়ামের সাথে প্রাকৃতিক গ্যাস থাকে, পেট্রোলিয়ামের সাথে কি থাকে, প্রাকৃতিক গ্যাস থাকে। বাংলাদেশের হরিপুর যে গ্যাস ক্ষেত্র, এখানে পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস একসাথেই থাকে। হ্যাঁ, আচ্ছা, তোমাদের একটা একটা কথা আমি ক্লিয়ার করে দিই, সেটা হলো যে পেট্রোলিয়ামটা বেসিক্যালি বেশ কয়েকটা উপাদানের সমষ্টি, এইটাকে আমরা পেট্রোলিয়াম বলি। কি কি উপাদান হইতে পারে সেটা ডিজেল, হইতে পারে সেটা ন্যাপথা, হইতে পারে সেটা কেরোসিন, ইভেন পিচও হইতে পারে। এইগুলোর একটা সমন্বিত অবস্থা, এরা অ্যাকচুয়ালি অবস্থায় যেইটাতে থাকে সেইটা বেসিক্যালি পেট্রোলিয়াম। আর পেট্রোলিয়াম থেকে এই উপাদানগুলো আমরা আংশিক পাতন পদ্ধতিতে আলাদা করি। কেমন, অর্থাৎ পেট্রোলিয়ামটা তাইলে কি, পেট্রোলিয়াম কিন্তু জাস্ট একটা নির্দিষ্ট কোনো একটা উপাদান না, পেট্রোলিয়াম হলো অনেকগুলো উপাদানের সমষ্টি। কেমন, এটা কিন্তু আমরা পরবর্তীতে আবার দেখবো, কাছেই সমস্যা নেই, আমাদের পরবর্তী স্লাইডে আছে এবং তোমাদের বইয়ে তো আছেই। আচ্ছা, চলো তাহলে দেখি প্রাকৃতিক গ্যাস, যেটা পরবর্তীটা প্রাকৃতিক গ্যাসের মেইন উপাদান কি, প্রাকৃতিক গ্যাসের মেইন উপাদানই হলো মিথেন। কেমন, মিথেনের আণবিক সংকেতটা কি, মিথেনের আণবিক সংকেত হলো CH4। কেমন, আচ্ছা, প্রাকৃতিক গ্যাসে যত বেশি মিথেন থাকবে তার দহনের পরিমাণ, তার দাহ্যতা কি হবে, বৃদ্ধি পাবে। কেমন, আচ্ছা, তার মানে মিথেনের পরিমাণ বেশি থাকা মানেই কি, প্রাকৃতিক গ্যাসটা তত পিওর, তত বেশি ভালো। তবে মিথেনের সাথে সাথে সাধারণত ইথেনও থাকে, প্রোপেন থাকে, বিউটেন থাকে, আইসোবিউটেন থাকে, পেন্টেন থাকে। হ্যাঁ, এবং এগুলোর যে পার্সেন্টেজ, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। ধরো যে আমি বললাম যে ইথেন কত পার্সেন্ট থাকে, প্রশ্ন আসলে ইথেন কত পার্সেন্ট থাকে, অ্যান্সার হবে 7%। আইসোবিউটেন অথবা বিউটেন কত পার্সেন্ট থাকে, 4%। ওকে, আচ্ছা, তবে আমরা বেশ লাকি, কোন ক্ষেত্রে লাকি, বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাসটা পাওয়া যায় এর প্রায় 95 থেকে 99% কি মিথেন। অর্থাৎ আমাদের বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাসটা পাওয়া যায় এটা অনেক ভালো মানের। কেমন, আচ্ছা, তো চলো পরবর্তী যেটা, সেটা হলো এই যে পেট্রোলিয়ামের যে উপাদানসমূহ, আমি কিছু আগে যেটা বললাম যে পেট্রোলিয়াম কি, পেট্রোলিয়াম হলো বেশ কয়েকটা উপাদানের সমষ্টিগত অবস্থা, এবং এই উপাদানগুলোকে কি করা হয়, পৃথক করা হয়। কেমন, সেইটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তবে আমাদের একটু এটা জানতে হবে যে পেট্রোলিয়াম সাধারণত 5000 ফুট বা তার চেয়েও গভীরের শিলা স্তরে পাওয়া যায়। কেমন, এই তথ্যটা আমাদের জানতে হবে। কেমন, আচ্ছা, আর এখানে যেটা আছে, পেট্রোলিয়ামের সাথে অনেক সময় প্রাকৃতিক গ্যাস থাকে যা পেট্রোলিয়ামের উপরিভাগে এক ধরনের চাপ প্রয়োগ করে। হ্যাঁ, এইটা ওকে। তাহলে চলো এবার আমরা দেখতে থাকি যে পেট্রোলিয়াম থেকে কিভাবে তার উপাদানগুলো আলাদা করা হয়। খনি থেকে যে আমরা পেট্রোলিয়ামটা পাই এটাকে আমরা ক্রুড অয়েল বলি, ক্রুড অয়েল অর্থাৎ অপরিশোধিত তেল। কেমন, আচ্ছা আচ্ছা, গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস হয়তো বা মিস করছি, এই যে যখন পেট্রোলিয়ামটা উত্তোলন করা হয় তখন এই যে প্রাকৃতিক গ্যাস আছে না, এটা কিন্তু ওই পেট্রোলিয়ামকে উপরিভাগে উঠে আসতে সাহায্য করে, এটা খেয়াল রেখো। অর্থাৎ যেখানে পেট্রোলিয়ামের সাথে প্রাকৃতিক গ্যাস আছে সেখানে পেট্রোলিয়াম কালেক্ট করাটা অনেক বেশি ইজি হয়, কারণ ওই প্রাকৃতিক গ্যাসটা পেট্রোলিয়ামকে উপরিভাগে উঠে আসতে হেল্প করে। ওকে, আচ্ছা, পেট্রোলিয়ামের যে কন্ডিশন এটাকে খারাপ করে কোনটা জানো, এটাকে খারাপ করে বেসিক্যালি সালফারের কিছু যৌগ, সালফার এবং সালফারের কিছু যৌগ। সালফারের একটা যৌগ আছে যেমন H2S, হাইড্রোজেন সালফাইড, এগুলো কিন্তু থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, এইটার যেই গন্ধ এটা অনেকটা পচা ডিমের মতো, ডিম পচা আর কি, পচা ডিমের মতো। হ্যাঁ, এটার মতো গন্ধ। তো যেই ক্রুড অয়েলটা আমরা উত্তোলন করি, অর্থাৎ যে পেট্রোলিয়ামটা উত্তোলন করা হয়, এইটা অনেক টাইমে সালফারের কিছু যৌগের কারণে বেশ দুর্গন্ধযুক্ত হয়ে থাকে। কেমন, আর অবভিয়াসলি এই দুর্গন্ধযুক্তটার কোয়ালিটি খুব একটা বেশি ভালো হবে না। তো এই যে পেট্রোলিয়াম ক্রুড অয়েল, এটাকে আমরা
পৃথক করি বিভিন্ন উপাদানে, আমাদের ব্যবহার্য বিভিন্ন উপাদানে ভাগ করা হয় কিসের ভিত্তিতে? তাদের স্ফুটনাঙ্কের উপর নির্ভর করে। স্ফুটনাঙ্কটা কি? স্ফুটনাঙ্ক হইল যে তাপমাত্রায় কোনো একটা তরল গ্যাসে পরিণত হয়, অর্থাৎ বাষ্পে পরিণত হয় তরল যে তাপমাত্রায়, সেটাই হলো কি ওই তরলের স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক কিন্তু বিভিন্ন পদার্থের বিভিন্ন রকম হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, যে পদ্ধতিতে পেট্রোলিয়ামকে আলাদা করা হয় সেটার নাম হলো আংশিক পাতন। সেটার নাম কি? আংশিক পাতন। আংশিক পাতন পদ্ধতিতে এই পেট্রোলিয়ামকে বিভিন্ন উপাদানে ভাগ করা হয়। আচ্ছা, এই আংশিক পাতনটা কি? আংশিক পাতন এক ধরনের পাতন যেটার জন্য একটা চেম্বার থাকে, যেটার জন্য কি থাকে? একটা এই যে চেম্বারটা, এই চেম্বারটা থাকে। হ্যাঁ, চেম্বারের সবচেয়ে নিচের স্তরের তাপমাত্রা অত্যধিক বেশি থাকে। কেমন? যত নিচে যাবা তত তাপমাত্রা কি অনেক বেশি, যত উপরে যাবা তত তাপমাত্রা কিছুটা কম কম। কেমন? যত উপরে যাওয়া তত কি কম। একবারে উপরে কত? 20 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু একবারে নিচে কত? 340, অথবা 340-এর বেশিও হইতে পারে। কেমন? আচ্ছা, তো পেট্রোলিয়াম যেটা আমরা উত্তোলন করলাম সেটা কি অপরিশোধিত অবস্থায় থাকে, এইটা অনেকগুলো উপাদানের মিশ্রণ রূপে থাকে। কেমন? তো এই মিশ্রণটাকে আমরা তাপ দিলাম, তাপ দিয়ে কিসে পরিণত করলাম? বাষ্পে পরিণত করলাম। যেই বাষ্পটাতে পরিণত করলাম, এই যে অপরিশোধিত পেট্রোলিয়াম বাষ্প অবস্থায় এই যে চেম্বারের ভিতরে প্রবেশ করলো, এই যে চেম্বারের ভিতর দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে সব থেকে বেশি তাপমাত্রা যেখানে সেখানে প্রবেশ করলো। কেমন? আচ্ছা, এবার যেহেতু এটা বাষ্প, তো বাষ্প সাধারণত কি হয়? বাষ্প অবভিয়াসলি উপরের দিকে উঠে যায় না, বাষ্প তো গ্যাস, তাই তো? তো ওর ধর্ম তো উপরে উঠে যাওয়া। তো যখন অত্যধিক তাপমাত্রা ছিল তখন আমরা যেটা কালেক্ট করে নিলাম, 340-এর বেশিতে যেটা কালেক্ট করে নিলাম সেটা কি? বিটুমিন বা পিচ। কেমন? আচ্ছা, এই পিচ কিন্তু রাস্তাতে ইউজ হয়। হ্যাঁ, রাস্তাতে ইউজ হয় যে পিচ। আচ্ছা, 340 মোটামুটি এই তাপমাত্রায় কি আমরা ইউজ করে নিচ্ছি? যে জ্বালানি তেল। কেমন? আচ্ছা, তারপরে এই যে লুব্রিকেন্ট যেগুলো আছে, হ্যাঁ, প্যারাফিন, মোম, এইগুলো কালেক্ট করছি। আচ্ছা, যত তাপমাত্রা উপরের দিকে যাচ্ছে তাপমাত্রা তত কম। আর এই যে গ্যাস মিশ্রণটা, অর্থাৎ পেট্রোলিয়াম যেটা আমরা বাষ্প অবস্থায় প্রেরণ করলাম এই চেম্বারে, তারা তো উপরে উঠছেই, তাই না? এবার যত উপরে উঠে তত তাপমাত্রা কমে, আর এক একটা তাপমাত্রাতে যার স্ফুটনাঙ্ক যত, তত তাপমাত্রায় সেটা আলাদা হয়েছে। যেমন ধরো যে তুমি ডিজেলটা ধরো, ডিজেলের ক্ষেত্রে কততে আলাদা হয়ে যাচ্ছে? এই যে 270-এ। কারণ ডিজেল হিসেবে যেই উপাদানটা আমরা ব্যবহার করি, তাই না, পেট্রোলিয়ামের যে উপাদানটার নাম আমরা ডিজেল দিছি, সেইটার স্ফুটনাঙ্ক কত? 270। তো যখনই তাপমাত্রা কমতে কমতে 270-এ পৌঁছায় তখন ওই উপাদানটা আলাদা হয়ে যায়। আবার যখন তাপমাত্রা আরেকটু কমে যখন 170-এ যাই, তখন আমরা যে উপাদানটার নাম কেরোসিন দিছি সেই উপাদানটা কি হয়ে যায়? সেই উপাদানটা আলাদা হয়ে যায়। অর্থাৎ কি হয়? তুমি অত্যধিক তাপমাত্রায় একটা গ্যাস মিশ্রণ পাঠাইলা, সেটা তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে কি হয়? সেটা তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে স্ফুটনাঙ্কের ভিত্তিতে তারা বিভিন্ন উপাদানে পৃথক হয়ে যায়। আচ্ছা, এটা কিন্তু সবসময় খেয়াল রাখবা যে এটাকে আলাদা করা হয় কিসের প্রেক্ষিতে? স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে। কেমন? আচ্ছা, এখানে তোমরা রিডিং দিলে দেখবা যে এই বিষয়ে আলোচনা করা হয়েছে এবং আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, চলো নেক্সট যে পার্টটা আছে সেটা হইল আমরা এই যেই উপাদানগুলো পৃথক করলাম না, এইটা নিয়ে একটু ডিটেলস কথাবার্তা আছে। দেখো, প্রথমে যেটা আছে পেট্রোলিয়াম গ্যাস। পেট্রোলিয়াম যে খনি থেকে যে পেট্রোলিয়ামটা আহরণ করা হলো, যে ক্রুড অয়েলটা আমরা কালেক্ট করলাম, সেটাকে যখন স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে আলাদা করলাম, প্রথম যে উপাদান পাই সেটা হলো কি? পেট্রোলিয়াম গ্যাস। এটার ক্ষেত্রে স্ফুটনাঙ্ক অনেক কম থাকে, সেটা হলো কত? 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। কেমন? আচ্ছা, এই অংশে যেই হাইড্রোকার্বন সমূহ থাকে, এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে, এর কার্বন সংখ্যা কত? 1 থেকে 4। 1 থেকে 4, অর্থাৎ ধরো যে 1 কার্বন বিশিষ্ট হইতে পারে যে মিথেন, এটার কার্বন সংখ্যা কয়টা? কার্বন সংখ্যা 1টা। আবার ধরো যে একটা যৌগ আছে তার নাম ইথেন। হ্যাঁ, ইথেনটা কি? CH3 বন্ড CH3, এটা হলো ইথেন। এখানে কার্বন কয়টা? এখানে একটা, এখানে একটা, তাহলে কার্বন সংখ্যা কয়টা?
এটা। আচ্ছা, এটা কিন্তু আমরা ডিটেলস পরবর্তীতে আরও দেখব, কেমন? এই যে এটা কিভাবে যৌগটা হইলো, এই যৌগটার নাম কি, এগুলো আমরা পরবর্তীতে ডিটেলস দেখব। এখানে জাস্ট হইলো আমাদের এমসিকিউ আসতে পারে, হ্যাঁ, এখানে এমসিকিউ আসতে পারে, দ্যাটস ওয়াই। আবার হইতে পারে শর্ট প্রশ্ন আসতে পারে, কিন্তু তো আমাদের এটা জাস্ট সিকিউ রিলেটেড না, এমসিকিউ আর শর্ট প্রশ্নের জন্য একটু জানতে হবে, তো ডিটেলস পরবর্তীতে আছে। আচ্ছা, তো এই যে পেট্রোলিয়াম যে গ্যাসটা, এটা হলো টোটাল যে পেট্রোলিয়ামটা, এর শতকরা কয় ভাগ? 2 ভাগ। হ্যাঁ, মানে ওই যে যে ক্রুড অয়েল যে পেট্রোলিয়ামটা আমরা উত্তোলন করলাম না, এটার মাত্র 2% হইল কি এই পেট্রোলিয়াম গ্যাস। আচ্ছা, এই যে এই গ্যাসকে আমরা চাপ প্রয়োগ করি, চাপ প্রয়োগ করে তরলে পরিণত করে সিলিন্ডারে ভর্তি করি, কেমন? এই সিলিন্ডার, এই যে বাসাবাড়িতে যে সিলিন্ডারের গ্যাসটা আমরা ইউজ করি না, ওইটাই বেসিক্যালি পেট্রোলিয়াম গ্যাস। এই যে এলপিজি, এলপিজির পূর্ণরূপটা প্রয়োজন লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, কেমন? এটা বেসিক্যালি রান্নার কাজে আর অন্যান্য তাপ উৎপাদন করে এমন কাজে ব্যবহার করা হয়। পরবর্তীটা হইল কি? পেট্রোল। আচ্ছা, আমরা ওই যে বিভিন্ন যানবাহনে, মোটর সাইকেল, এগুলোতে যে পেট্রোলটা ইউজ করি না, ওইটাই বেসিক্যালি এই পার্টটা, অর্থাৎ গ্যাসোলিন, কেমন? আচ্ছা, এটার স্ফুটনাঙ্ক কত এটা জানতে হবে, কার্বন সংখ্যা কত এটা জানতে হবে, কেমন? শতকরা কত ভাগ এটা জানতে হবে, আর যানবাহনের ইঞ্জিনে ইউজ করা হয় এটা জানতে হবে, কেমন? আচ্ছা, এরপরে আছে যে ন্যাপথা। ন্যাপথা ইউজ করা হয় জ্বালানি আর পেট্রোকেমিক্যাল যে শিল্পগুলোতে আছে ওইগুলোতে ইউজ করা হয় ন্যাপথা। ন্যাপথার স্ফুটনাঙ্ক আর কার্বন সংখ্যা এগুলো জানতে হবে, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কার্বন সংখ্যা ন্যাপথার কত? 7 থেকে 14। হ্যাঁ, এগুলো কিন্তু আসলে জানতে হবে তোমার, যদি এগুলো কিন্তু সরাসরি এমসিকিউ আসে। হ্যাঁ, যেমন ন্যাপথা কত ভাগ, পেট্রোলিয়ামের কত ভাগ? 10 ভাগ হলো ন্যাপথা। হ্যাঁ, কেরোসিন যেইটা, এটা কত ভাগ, এইটার কার্বন স্ফুটনাঙ্ক, কার্বন সংখ্যা, এটা যে 13 ভাগ, এটা জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, কেরোসিনটা অনেক টাইমে আমাদের মনে হয় একটু দুর্বল মাপের, হ্যাঁ, গ্যাস ট্যাস বা কি একটা ফাউ জ্বালানি কোয়ালিটির লাগে, বাট এটা অনেক ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এটা দেখছো, এটা কিন্তু জেড ইঞ্জিনে ইউজ করা হয়। হ্যাঁ, তো কেরোসিনকে যত আমরা গুরুত্বহীন মনে করি, অমনে না, এটার অনেক গুরুত্ব আছে। আর এমনিতে তো বাসা বাড়িতে জ্বালানি হিসেবে কেরোসিন ইউজ হয়। হ্যাঁ, আচ্ছা, এরপরেরটা ডিজেল। ডিজেল কি? ডিজেল যানবাহনের যে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, তবে ডিজেলের আরও কিছু ইম্পর্ট্যান্ট কাজ আছে, সেটা হলো পিচ্ছিলকারক পদার্থ আর দ্রাবক হিসেবে ইউজ হয়। যানবাহনের জ্বালানিটা তো তোমরা জানোই, আর এগুলো কিন্তু এমসিকিউতে পড়ে। যানবাহনের জ্বালানি যদি পড়ে তাহলে তোমরা কনফিউশনে খুব একটা বেশি পড়বা না, কারণ এটা তোমরা আগে থেকেই জানো। বাট পিচ্ছিলকারক পদার্থ, দ্রাবক, এইগুলো আমাদের সাধারণত জাস্ট কমন সেন্স ইউজ করে আমরা বলতে পারি না। তো এটা গুরুত্বপূর্ণ। তোমাদের এইভাবে পড়বে যে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় কোনটি। অপশনে থাকবে কি? কেরোসিন, ডিজেল, পিচ, প্যারাফিন, মোম, এমন। অপশন সঠিক অ্যান্সার কোনটা? ডিজেল। দ্রাবক হিসেবে ইউজ করা হয় কোনটা? ডিজেল। আচ্ছা, অবশ্যই স্ফুটনাঙ্ক, কার্বন সংখ্যা জানতে হবে। এরপরে আছে কোনটা? প্যারাফিন, মোম। আচ্ছা, এই অংশের স্ফুটনাঙ্ক অবশ্যই জানতে হবে। 271 থেকে কত? 271 থেকে 340। আচ্ছা, এর কার্বন সংখ্যা কত? 20 থেকে 30। এই প্যারাফিন, মোম যেটা, এটা টয়লেট্রিজ আর ভ্যাসলিন তৈরিতে ইউজ হয়। এগুলোর ইউজ কিন্তু মাস্ট জানতে হবে। আচ্ছা, এরপরে আছে যে পিস। পিস তো তোমরা বুঝতেই পারছো, যেটা রাস্তায় ইউজ করা হয় রাস্তা তৈরির সময়, তাই না? এইটা পিসটা হলো 340-এর থেকে বেশি, 340-এর থেকে বেশি তাপমাত্রায় পিসটা কালেক্ট করা হয়, আর এর কার্বন সংখ্যা 30-এর বেশি, কেমন? আচ্ছা, এরপরে যেটা আছে এটা হাইড্রোকার্বন। আমি চাচ্ছিলাম যে থিওরি রিলেটেড যে বিষয়গুলো, এগুলো ছোট ছোট ক্লাসে ভাগ করে দিতে, যাতে তোমাদের ভিতরে একটা বোরিংনেস না কাজ করে। তো আমি যতটুকু থিওরি পড়লাম সেইটা সুন্দর করে দেখবে। এখানে আমি বেশ এমসিকিউ এবং শর্ট প্রশ্ন রিলেটেড কথাবার্তা বলছি। পরবর্তীতে আমরা হাইড্রোকার্বনের থিওরি দেখব, ওইটাও মোটামুটি 20 মিনিটের মতো একটা ক্লাস হবে। এর পরবর্তীতে আমরা বিক্রিয়া রিলেটেড যত কিছু আছে ওখানে চলে যাব। ওখানকার ক্লাসগুলো হয়তো বা একটু বড় হবে, 35-40 মিনিট মতো করে।
আর আমি যথাসম্ভব ট্রাই করব তোমাদের সহজে বুঝিয়ে দেওয়ার, সহজে মনে রাখার জন্য যেটা প্রয়োজন, যেভাবে বোঝানো সেটা বুঝিয়ে দিব আর কি। আশা করি তোমরা পরবর্তী ক্লাসগুলোতে অংশ নিবা। আর এতক্ষণ ক্লাস করার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।